মুক্তপুরুষ স্বামী বিবেকানন্দ, গৌরগোপাল বিদ্যাবিনোদ, কিন্তু আশার ক্ষীণ রেখাও তো দেখা যায় না কোনো দিকে। যত দিন যায় জমাট হয়ে আসে আঁধারের ঘনত্ব। এই আঁধারের মাঝে পথভ্রান্ত করে শয়তান যেন নরেনকে টেনে নামাতে চায় অধঃপতনের স্তরে। প্রচুর ধনসম্পদের অধিকারিণী সুন্দরী এক যুবতী সহসা একদিন নরেনের কাছে প্রস্তাব করে পাঠায়, নরেন যদি তার সঙ্গে আমোদ প্রমোদ করতে স্বীকৃত হয়, তাকে প্রণয়িনী বলে গ্রহণ করে, তবে তার যাবতীয় সম্পত্তি নিয়ে সে দারিদ্র্য দুঃখের অবসান করতে পারে। প্রস্তাব শুনে নরেনের সর্বাঙ্গে যেন অসংখ্য বিষাক্ত কীট কিলবিল করে ওঠে, অন্তরে জেগে ওঠে অপার অবজ্ঞা, অপরিমিত ঘৃণা, সঙ্গে সঙ্গে দুর্দমনীয় ক্রোধ। উফ, কি স্পর্ধা! কোটি কোটি মুদ্রার বিনিময়ে চরিত্রের যে নিষ্কলঙ্কতা ফিরে পাওয়া যায় না। এক দুশ্চরিত্রা কিনা তার অভাবের সুযোগ নিয়ে সামান্য ধনসম্পদের লোভ দেখিয়ে তাই হরণ করতে চায় কুহুকিনীর মতো। যুবতীর বার্তাবহকে কঠোর কণ্ঠে নরেন বলে, ফের যদি আমার কাছে এই রকম ঘৃণ্য প্রস্তাব আসে, আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হব। তবু কি নিস্তার আছে নরেনের? জগতে যে কালিমাহীন হয়ে থাকতে চায়, তারই গায়ে ধুলো বালি দিতে ছুটে আসে লোক যেন জোর করে, যেন তার কলঙ্কহীন থাকাটা কেউ দেখতে পাচ্ছে না। দিন কয়েক পর নরেনের কয়েকজন বন্ধু, তারা ধনীর সন্তান, একদিন নরেনকে কৌশল করে ডেকে নিয়ে যায় এক বাগান বাড়িতে। নরেনকে দলে টানবার জন্যে তারা বলে, দারুণ দুঃখের সময় একটু করে মদ খেলে অনেক সান্ত্বনা পাওয়া যায় মনে। মদের পাত্রেও তারা তুলে ধরে নরেনের মুখের কাছে। ওয়া, বমি করে ফেলে আর কি নরেন। প্রতিবাদের সুরে বলে, যাও যাও, কি শত্রুতা করেছি আমি তোমাদের সঙ্গে? সারা জীবন আমাকে দারিদ্র্যের তাড়না সহ্য করতে হয়, তাও ভালো। তবু যা অন্যায় বলে জানি তা কখনো করব না। কিন্তু এই বন্ধুগণ নরেনের প্রতিবাদের কোনো মূল্যই দেয় না, বরং তারা আরও একটু অগ্রসর হয়। এরা এমন এক চরিত্রের যুবক যারা মনে করে তারা যা করছে সব যুবকের কাছেই তা লোভনীয়, এমনকি করণীয়ও বটে। দলে ভিড়বার আগে প্রথম ওরকম প্রতিবাদ সবাই করে। একদিন তারা একজন সুন্দরী যুবতী বেশ্যাকেও নিয়ে এসেছিল বাগান বাড়িতে। হঠাৎ এক সময় নরেনের কাছে তাকে ঠেলে দিয়ে নিজেরা মুহূর্তে সরে যায় অন্তরালে। বেশ্যা হলো সে নারী। নরেনের তীব্র দৃষ্টির সম্মুখে আড়ষ্ট হয়ে ওঠে সে। চটুল চাহনি আর কাম উদ্দীপক হাবভাবে পুরুষের চিত্ত যারা মন্দিরা বিহ্বল করে তোলে, তাদেরই দলে সে একজন। তবু চোখ তুলে চাইতে পারে না সে নরেনের দিকে। নরেন বলে, এই জঘন্য বৃত্তি নিয়ে জীবনে কিছু কি সুখ পেয়েছ তুমি? পরে পাবে বলেও কি আশা করো? কি তোমার পরিণতি সেটা ভেবে দেখেছ কি? যৌবন গেলে কোথায় দাঁড়াবে তুমি? কি অবস্থা হবে তোমার? হাজার দুঃখ দারিদ্র্যের মধ্যেও দেহের সুচিতা রক্ষা নারী জীবনের কত বড় অমূল্য সম্পদ, তার স্বাদ কি পাওনি কোনো দিনই? মেয়েটি নরেনের সম্মুখে আর দাঁড়িয়ে থাকতে পারে না। লজ্জায়, ধিক্কারে এবং অনুতাপে তার সমগ্র চিত্ত কেঁদে ওঠে হু হু করে। দ্রুতপদে অন্তরালে অবস্থিত ধনী যুবকগণের কাছে গিয়ে রুদ্ধপ্রায় স্বরে বলে সে, ছি ছি ছি, ওরকম মানুষের কাছে কি আমাকে পাঠায়? সবাই কি তোমাদের মতো লম্পট যে আমাদের দেখলেই ভুলবে? যারা সচ্চরিত্র তারা যে আমাদেরকে ঘৃণা করে। নরেন এই ভীষণ পরীক্ষায় উত্তীর্ণ হলো বটে, কিন্তু তার বন্ধুগণ আক্রোশে ফুলে উঠল মনে মনে। নানা অপকৌশলে তারা রটিয়ে দিলে নরেন বাগানে গিয়ে মদ খেয়েছে, বেশ্যা নিয়ে আমোদ প্রমোদ করেছে। কতকগুলি লোক যেন হুজুগ পেয়ে গেল এই সংবাদে। নরেনের চরিত্রের কলঙ্ক যেন তাদের উপভোগের জিনিস।
হাজার দুঃখের মধ্যেও নরেনের চারিত্রিক দৃঢ়তা বিন্দু মাত্র ক্ষুণ্ণ হয়নি। এটা যেন সহ্য হচ্ছিল না তাদের। তাদের মুখে শুনে শুনে কেউ কেউ নরেনকে দেখতে পেলে ঠাট্টা বিদ্রূপও করতে লাগলো। কি হে নরেন, আজকাল যে মদে বেশ্যায় ডুবে গেছো শুনছি। সত্যের এই অপলাপে নরেন সমগ্র সংসারটার উপরই ক্রুদ্ধ হয়ে ওঠে এবং ব্যবহারিক জগতের এই বর্বরতা ও ভণ্ডামিকে প্রচণ্ড আঘাত দেবার জন্যে বলে উঠে দীপ্ত কণ্ঠে, বেশ করেছি। জগতে কে কার দুঃখের খবর নেয়, কে কাকে কল্যাণের পথে এগিয়ে যেতে সাহায্য করে? আমার মনের দুঃখ লাঘব করার জন্যে আমি যদি মদ খেয়েই থাকি, যদি ব্যবসা নিয়ে আমোদি করি, তাতে পরের কি? আমার যা ভালো লেগেছে করেছি, বেশ করেছি। কথাটা উল্ল গিয়ে ঠাকুর শ্রী রামকৃষ্ণের কানে। অত্যধিক দুঃখের চাপে নরেন নাস্তিক হয়ে গেছে। ধর্ম নীতি দুর্নীতি জ্ঞান নেই তার আর। সে মদ খাচ্ছে, ব্যবসা বাড়ি যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। উপেক্ষার হাসি খেলে গেল ঠাকুরের মুখে। কে? নরেন? ওরে, ও খাপখোলা তলোয়ার, সর্বসূচি সদা পবিত্র অগ্নি, নির্মল সূর্যের আলোক। আমি জানি জীবনে ও কোনো দিনই দুর্নীতিকে প্রশ্রয় দেবে না, আর নারীর সঙ্গ ওর হবে না কোনো দিন। ওর জন্যে তোদের কারও মাথা ব্যথার দরকার নেই। তোরা সব নিজের নিজের চরকায় তেল দে।